এইচএসসি শিক্ষার্থীদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া একই সাথে আমরা কিভাবে এইচএসসির পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেব। তো এটা নিয়ে আমাদের কাছে অনেক অনেক মেসেজ আসতেছিল, পার্সোনালি আসতেছিল, পেজে আসতেছিল। ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা যাক যে আমরা কিভাবে একই সাথে একদম এইচএসসি শুরু থেকেই এইচএসসির পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি প্রিপারেশন নিতে পারি। তাহলে শুরুতে আমরা একটু দেখব যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি প্রিপারেশন এবং এইচএসসি প্রিপারেশন এই দুইটার মধ্যে মিল অমিলের জায়গাটা কোথায়। খেয়াল করো, আমি যদি বলি এইচএসসির কোশ্চেন প্যাটার্ন, এখানে বেসিক্যালি দুই ধরনের প্রশ্ন, একটা হলো এমসিকিউ আর একটা হলো সিকিউ। এটা তোমরা সবাই জানো। আর আমরা যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দেবো বা ভার্সিটি ভর্তি পরীক্ষা দেবো, এখানেও এমসিকিউ পার্ট আছে, বাট এই সিকিউ পার্টটা না থেকে বা সিকিউ পার্টের জায়গায় সেটা হচ্ছে রিটেন অংশ। আর বেসিক্যালি এই রিটেন অংশ আর সিকিউ অংশের প্রিপারেশন মোটামুটি প্যারালাল, ঠিক আছে, মানে একই প্রিপারেশন। তার মানে আমরা কিন্তু বলতে পারতেছি যে এইচএসসি আর অ্যাডমিশন টেস্টের সিলেবাসের কোশ্চেন প্যাটার্নও এক। ভার্সিটি ভর্তি পরীক্ষায় যেমন ঢাকা ভার্সিটিতে এমসিকিউ আছে, রিটেন আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এখানে কিন্তু শুধুমাত্র রিটেন, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তাদের এইচএসসির এমসিকিউ এর পাশাপাশি যদি এই সিকিউ বা রিটেন অংশটার সে যদি একটা ভালো প্রিপারেশন নেয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর যাদের ভার্সিটি টার্গেট তাদের এমসিকিউ অংশ জোর দিতে হবে, রিটেন অংশ জোর দিতে হবে। তাহলে চলো আমরা কিভাবে একটা চ্যাপ্টার পড়লে আমার একই সাথে এইচএসসি প্লাস ইঞ্জিনিয়ারিং ভার্সিটি প্রিপারেশন হবে সেই ব্যাপারটা দেখি যে আমরা একটা চ্যাপ্টার কিভাবে পড়ব। দেখো, তার আগে আমরা একটু এই এমসিকিউ এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু কথা বলা উচিত। আমি মনে করি যে এই জায়গায় এমসিকিউ হলো দুই ধরনের, একটা হলো থিওরিটিক্যাল, আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। এই জায়গায় তুমি এই ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম এমসিকিউই থাকবে ম্যাথমেটিক্যাল। আর এইচএসসির এমসিকিউ এ দেখা গেছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, সেখানে অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। তার মানে এই জায়গায় এইচএসসির এমসিকিউ এ থিওরিও আছে, ম্যাথও আছে, বাট তুলনামূলকভাবে বেশি ম্যাথ পাবে তুমি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ভর্তি পরীক্ষার এমসিকিউতে, তুমি তুলনামূলকভাবে বেশি ম্যাথ পাবে। তার মানে এই জায়গায় ম্যাথমেটিক্স অংশকে প্রায়োরিটি দেওয়া হয় সবসময় ভর্তি পরীক্ষায়। বাট এইচএসসির জন্য তোমার থিওরিটিক্যাল অংশ ইম্পর্টেন্ট, আবার ম্যাথমেটিক্যাল অংশটাও কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গায়। আর হচ্ছে আমরা যদি সিকিউ অংশ বলি, দেখা গেছে তোমাদের সিকিউতে কি থাকে, জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন থাকে, কিন্তু এই যে ভর্তি পরীক্ষা রিটেন অংশে কখনোই জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন থাকবে না। তোমাদের গ ঘতে কি থাকে, গ ঘতে সাধারণত ফিজিক্সে দুইটা অঙ্ক থাকে। আর এই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা রিটেন পরীক্ষা বলি আর ভার্সিটি ভর্তি পরীক্ষা রিটেন পরীক্ষা বলি, এই জায়গায় সব সময় সাধারণত ম্যাথ থাকে। কালে ভদ্রে দুই একটা থিওরি বা অনুধাবনমূলক প্রশ্ন আসলেও আসতে পারে, তবে ফিজিক্সে খুবই কম আসে। তো তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে হচ্ছে যেহেতু সিকিউ এর গ ঘটা ম্যাথ, আবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ভর্তি পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্ন ম্যাথমেটিক্যাল, তার মানে অবশ্যই তোমাকে থিওরি তো পড়তেই হবে, অবশ্যই পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং এই ম্যাথমেটিক্স অংশ অর্থাৎ থিওরির অ্যাপ্লিকেশনে, প্রত্যেকটা সূত্রের অ্যাপ্লিকেশনে অনেক অনেক বেশি জোর দিতে হবে। সহজ কথায় তোমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি অনেক বেশি বাড়াইতে হবে। তার মানে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি তাদের অবশ্যই প্রবলেম সলভিং ক্যাপাসিটি বেশি হতে হবে, বেশি প্রবলেম সলভ করতে হবে। তো চলো আমরা কিভাবে চ্যাপ্টারটা শুরু করব এটা নিয়ে একটা কথা বলি। ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই জায়গায় যে কোনো চ্যাপ্টার পড়ার শুরুতে আমাকে এই টপিকটা কুইক, মানে ওই চ্যাপ্টারের যে টপিকগুলো আছে এই টপিকটা একটা কুইক ওভারভিউ করতে হবে। সাপোজ তুমি ভেক্টর চ্যাপ্টারটা পড়া শুরু করবে, তোমাকে প্রথমে দেখতে হবে যে ওই ভেক্টর চ্যাপ্টারে কি কি জিনিস নিয়ে আলোচনা করা আছে, তাহলে দেখবে প্রথমে রাশির পরিচয়, ভেক্টর রাশি, স্কেলার রাশি, তারপর ভেক্টর রাশির যোগের সূত্র দেওয়া আছে, তারপর দেখা গেছে ডট গুণন, ক্রস গুণন নিয়ে আলোচনা করা আছে, তারপর তোমরা দেখবে যে হচ্ছে সামান্তরিক সূত্র নিয়ে কথা বলা আছে, তারপর উপাংশ সূত্র নিয়ে কথা বলা আছে, তারপর কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স নিয়ে কথা বলা আছে। তার মানে প্রথমে তুমি চ্যাপ্টারটা দেখবে, চ্যাপ্টারটা দেখে তুমি একটা কুইক ওভারভিউ নেবে যে হচ্ছে এই চ্যাপ্টারে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
তাহলে যখন তুমি দেখা গেছে যে হলো পড়তে পড়তে আরেকটা অজানা জিনিস জানবে, দেখতে পাবে, তখন বুঝবে এটার আলোচনা সামনে আছে। তার মানে প্রথমে যে তুমি চ্যাপ্টারটা পড়ে ফেলবে ব্যাপারটা না, তা না, একটা কুইক ওভারভিউ নেবে যে উপরের টপিকগুলো কি কি টপিক লেখা আছে, একটু এক লাইন করে রিডিং করলা যে এই জিনিসটা কি, এই জিনিসটা কি, মানে একটু ধারণা নিয়ে নেওয়া। তারপর 2 নম্বর যে স্টেপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইচএসসির জন্য, যেহেতু এইচএসসির পড়াশোনা কনসেপচুয়াল, অনেক অনেক বেশি তোমাকে থিঙ্কিং করতে হবে, প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়াতে হবে। এই কারণে এই 2 নম্বর ধাপটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে একজন স্পেশালিস্ট মেন্টর খুঁজে বের করতে হবে ফিজিক্সের জন্য। এবং এই জায়গায় দেখা গেছে এসএসসিতে তোমরা বই পড়ছো, একটা বোর্ড বই ছিল, বাট এইচএসসিতে তুমি ফিজিক্সের টেক্সট বই আছে, দেখা গেছে যে হচ্ছে 10টা টেক্সট বুক আছে, 10টা টেক্সট বুকই একই লেখা, এক একজন এক একভাবে লিখছে। এখন তুমি যদি 10টা বই পড়তে যাও, আলটিমেটলি বই পড়া হবে, শেখা আর ওইভাবে হবে না, কারণ তুমি এত সময় পাবে না। তোমাকে একটা মেইন বুক ফিক্সড করতে হবে, একটা সাহায্যকারী বই ফিক্সড করতে হবে, যে আমি এইটা মেইন বই, আমি এই বইটা পড়বো। সেটা হতে পারে ইসাক স্যারের বই, সেটা হতে পারে তপন স্যারের বই, বা সেটা যে কোনো স্যারের বই হতে পারে। পাশাপাশি তুমি আরেকটা বই রাখো। তার মানে তুমি প্রথমে বইটা ফিক্সড করো। আর কোন বই ফিক্সড করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কোন মেন্টরকে ফিক্সড করতেছো বা তোমার কলেজে কোন বই পড়াচ্ছে তার উপরে। এখন যে আমি সবসময় এই বইটা পড়বো, হ্যাঁ, এই বইয়ের পাশাপাশি আমি এই বই পড়বো, এটা তুমি তোমার মেন্টরের সাথে পরামর্শ করে তুমি বই সিলেকশন করবে যে তুমি কন্টিনিউয়াস কোন বই পড়বে। সব বইয়ে সেম লেখা, সব বই, যে কোনো বই পড়লে বুয়েটে চান্স পাওয়া সম্ভব, যে কোনো বই পড়েই ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব, এইচএসসিতে একদম টপ রেজাল্ট করা সম্ভব। এমন কোনো কথা নাই যে হচ্ছে বুয়েটে পড়তে গেলে অমুক বই পড়তে হবে, এরকম কোনো কথা নেই। তুমি তোমার মেন্টরের সাথে পরামর্শ করে তুমি তোমার বই সিলেকশন করো, কারণ ওই মেন্টর যে বই দেখে তোমাকে পড়াবে সেই বইটাই তোমার কাছে রাখা উচিত। তোমার কলেজে যে বই পড়াবে সেই বই তোমার রাখা উচিত। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই মেন্টর সিলেকশনে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। গুরুত্বপূর্ণ কথাটা কি, দেখো যে এখানে তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি হয়, তোমার অবশ্যই প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। আর এইচএসসির কনসেপ্টগুলো এরকম নিজে পড়ে তুমি বুঝবে, নিজে বই পড়ে বুঝবে না এমন কোনো কথা না, বাট এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য অনেক 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 বেশি ডিফিকাল্ট। কারণ বইয়ে দেখা গেছে হয়তো কিছু আলোচনা আছে, ওই আলোচনা থেকে যদি প্রশ্ন হইতো তাহলে একটা কথা ছিল, ওই আলোচনার এক্সটেন্ডেড ভার্সন থেকে, ওই আলোচনার ভেতর থেকে তোমার কোশ্চেনটা সেট হয়। এ কারণে যারা মনে করো যে হচ্ছে এইচএসসির ব্যাপারে এক্সপার্ট, অ্যাডমিশন টেস্টের ব্যাপারে এক্সপার্ট, এরকম একজন মেন্টর খুঁজে বের করতে হবে। এখন বিশেষ করে যারা গ্রামে আসো তারা চিন্তা করতে পারো যে ভাই আমার কলেজে তো ফিজিক্সের টিচারই নেই, বা ওই রকম মেন্টর তো আমাদের আশেপাশে নেই, তাহলে আমি কি করব? এই জায়গায় এটা কোনো কজ হতে পারে না বর্তমান সময়ে। তুমি এই জায়গায় তুমি দেখা গেছে যে অনলাইনে অনেক ভালো কন্টেন্ট আছে, তাহলে এমন একজন এই আমাদের যেমন ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আছে, এরকম অসংখ্য ইউটিউব চ্যানেলে তুমি কন্টেন্ট খুঁজে পাবা। এই কন্টেন্টগুলো দেখে তুমি প্রথমে ফিক্সড করে ফেলো যে আমি অমুক ভাইয়ার ক্লাসগুলো করব বা অমুক স্যারের ক্লাসগুলো করব, এবং এমন একটা জায়গা ফিক্সড করো যেখানে মোটামুটি তুমি সব ধরনের কন্টেন্ট পেয়ে যাবে। অথবা যাদের দেখা গেছে যে হচ্ছে টিচার অ্যাভেবিলিটি আছে বা হচ্ছে সামর্থ্য আছে, তারা এরকম মেন্টর ফিক্সড করে নিলে, তবে মেন্টরের বৈশিষ্ট্যটা হতে হবে তার যাতে অ্যাডমিশন এবং একাডেমিক দুইটা নিয়েই খুব ভালো নলেজ থাকে। একটা ক্লাস যখন করতে যাবে তখন যখন সাথে সাথে তোমাকে বলবে যে এটা এইচএসসিতে এরকম প্রশ্ন হয়, অ্যাডমিশন টেস্টে এরকম কোশ্চেন হয়, তাহলে উনি তোমাকে এইটা সম্পর্কে একটা ক্লিয়ার গাইডলাইন দিতে পারবে। তো এই জায়গায় আমরা মেন্টর সিলেকশন করব। যদি দেখা যায় যে না আমি পড়তে পারতেছি না বা আমি কোনো পেইড কোর্স অংশ নিতে পারতেছি না, কোনো সমস্যা নাই, ইউটিউবে আসো, এলাকায় টিচার নাই, কোনো সমস্যা নেই, ইউটিউবে অজস্র কন্টেন্ট আছে, সেখান থেকে তুমি তোমার বেস্ট মেন্টরকে খুঁজে বের করো। এবার এই যে তুমি বেস্ট মেন্টর আর ওই অনুযায়ী তুমি বুক সিলেকশন করলা, বুক সিলেকশন করার সাথে সাথে তুমি ওই মেন্টরের প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করতে থাকো বা ভিডিও দেখতে থাকো, যেটাই খুশি করো, অনলাইনে হোক অফলাইনে হোক। আর তোমাকে যে কনসেপ্টটা পড়াচ্ছে, সাপোজ আজকে তোমাকে ডট গুণন ক্রস গুণন পড়ালো, তাহলে তুমি যে কাজটা করবে ওই ডট গুণন ক্রস গুণনের কনসেপ্টটা পড়ার সাথে সাথে ওই কনসেপ্ট রিলেটেড থিওরিটা তুমি বই থেকে পড়ে নেবে। তার মানে বই থেকে যে যে জিনিস তোমার স্যার পড়ালো বা তোমার ভাইয়া পড়ালো সেই থিওরিগুলো তুমি বই থেকে পড়ে নিবে। তাহলে বই থেকে যখন তুমি পড়ে নিবে, এই জায়গায় কিন্তু এইচএসসি পরীক্ষায় এমসিকিউ আসে, আবার ভর্তি পরীক্ষাতেও এমসিকিউ আসে। তাহলে এই এমসিকিউ এর জন্য তুমি নিজে বইটা দাগিয়ে ফেলতে পারো। বিশেষ করে যাদের টার্গেট আমার মেডিকেল, তাদের তো থিওরিটিক্যাল অংশ থেকে বেশি প্রশ্ন হয়, এইচএসসিরও থিওরিটিক্যাল অংশ থেকে প্রশ্ন আসে। অতএব এই এমসিকিউ এর জন্য বই দাগিয়ে ফেলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন
তুমি হয়তো একটা বই পড়বে, এই জায়গায় আরো অন্য কোনো বইয়ের জায়গা থেকে তোমার কোশ্চেন আসতে পারে। ধরো তুমি ইসাক স্যারের বই পড়তেছো, একটা ইনফরমেশন তপন স্যারের বই আছে কিন্তু ইসাক স্যারের বই নাই, এরকম প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষা আসতে পারে। তাহলে তোমার কিন্তু একটা লোড ক্রিয়েট হবে যে আমি এই বই পড়তেছি, তাহলে পাশাপাশি অন্য বইয়ের ইনফরমেশনগুলোও এই বই আমি লিখে রাখি। হ্যাঁ, ধরো তুমি ইসাক স্যারের বই পড়তেছো, তপন স্যারের বই যে এক্সট্রা ইনফরমেশন আছে, এটা দ্বিতীয়বার যখন তুমি তপন স্যার পড়বে, এই তপন স্যারের এক্সট্রা ইনফরমেশনগুলো তুমি ইসাক স্যারের বই লিখে রাখবে, তোমার যেটা মেইন বই সেখানে তুমি লিখে রাখবে। অথবা তোমার মেইন বই যদি তপন স্যার হয়, তাহলে তপন স্যারেরটা পড়বে, তারপরে ইসাক স্যারের বই বা অন্য কোনো বই পড়লে এটা তোমার ইনস্ট্রাক্টর যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী, তাহলে ওই সেকেন্ড পার্টে সেকেন্ড বইটার যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলো তুমি নোট ডাউন করে এই জায়গায় ওই প্রথম বইয়ের মেইন বইয়ের টপিকের সাথে সাথে সেগুলো লিখে রাখবে। আর এই জায়গায় আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, এইচএসসি এবং ভর্তি পরীক্ষায় এই থিওরি রিলেটেড এমসিকিউ এর জন্য যে যে লাইনগুলো লাগবে বা যে যে জিনিসগুলো জানা লাগবে, সব জিনিসগুলো প্রত্যেকটা বই থেকে আলাদা করে দেওয়া হয়েছে এনার্জিতে। এই এনার্জির থিওরিটিক্যাল অংশটা তুমি যদি পড়ো এনার্জি বইয়ের, তাহলে এই জায়গায় তোমার এই এমসিকিউ এর জন্য বই দাগানোর যে প্যারা, এই প্যারাটা তোমাকে নিতে হবে না। হ্যাঁ, এই জায়গায় তুমি এই এনার্জি থেকে এই হেল্পটা নিতে পারো, অথবা তুমি বই দাগিয়ে দাগিয়ে পড়লে এটা তোমার জন্য আরো বেস্ট হয়। এবার আসি, এরপরে আমার কাজটা হবে যে আমি প্রত্যেকটা অ্যামালগেট অঙ্ক করে, অনুশীলনীর অঙ্ক করে, দেখা গেছে যে হচ্ছে অনুশীলনীতে একটা অঙ্ক হচ্ছে এক টাইপের, অন্য অঙ্কটা একটা ভিন্ন টাইপের, আরেক অঙ্ক দেখা গেছে যে প্রথমটার সাথে তৃতীয়টার কোনো মিল নাই, মানে হচ্ছে এক একটা অঙ্ক এক এক জায়গা থেকে দিয়ে দিছে। তো অনুশীলনীর অঙ্ক না করে তুমি চেষ্টা করবে হচ্ছে টাইপ বেসিস ম্যাথ প্র্যাকটিস করার জন্য। এই জায়গায় তুমি যে মেন্টরের কাছে পড়ো না কেন, দেখবে যে সবাই টাইপ বেসিস ম্যাথ করাচ্ছে, তুমি চেষ্টা করবে এই টাইপ বেসিস ম্যাথ প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, টাইপ বেসিস ম্যাথ প্র্যাকটিস এক্ষেত্রে ভালো সহযোগিতা করে, সেটা হলো উদাহরণের ম্যাথগুলা। দেখা গেছে যে হলো তোমার যে কোনো একটা কনসেপ্ট শেষ হওয়ার পরে, টপিক শেষ হওয়ার পরে ম্যাথ দেয়া থাকে, তাহলে তুমি এই জায়গায় উদাহরণ থেকে টাইপ বেসিস ম্যাথ প্র্যাকটিস করতে পারো। কিন্তু এই জায়গায় বইয়ের উদাহরণে কম সংখ্যক প্রবলেম থাকে, দেখা গেছে যে একটা কনসেপ্টের উপরে 2টা 3টা 4টা এরকম প্রবলেম থাকে। তো এই জায়গায় তুমি অনেক বেশি, যেহেতু তোমার ভর্তি পরীক্ষায় ম্যাথটাই মেইন, আবার হচ্ছে গ ঘ পুরোটাই ম্যাথ আসে, তার মানে তোমার ম্যাক্সিমাম নম্বরটা যেহেতু ম্যাথের উপরে ডিপেন্ড করতেছে, তো তোমার এই টাইপ বেসিস ম্যাথ প্র্যাকটিসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে অনেক বেশি প্রবলেম প্র্যাকটিস করতে হবে, অ্যাডভান্স টাইপের প্রবলেম প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, যতভাবে কোশ্চেন সেট আপ হইতে পারে সবভাবে তোমার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তার মানে এই টাইপ বেসিস ম্যাথ প্র্যাকটিস এটা সবচাইতে বেশি জোর দিয়ে করতে হবে। এই কারণে তুমি এই এনার্জি বইটা নিতে পারো, এটা আমার লেখা বই। সেক্ষেত্রে তোমার যে কাজটা হবে, সেখানে একই টাইপের অনেকগুলা করে প্রবলেম দেওয়া আছে, সলভ সহ দেওয়া আছে, সলভ ছাড়া দেওয়া আছে। সলভ সহ দেখে তুমি একবার নিজে করে ফেললে, তারপর তুমি যখন সলভ ছাড়া অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবে, তখন বুঝতে পারবে যে আসলে তোমার এই টাইপটা পড়া বা এই টাইপের অঙ্ক করা তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে। তুমি এখন যেভাবে প্রশ্ন আসুক তুমি সেই প্রশ্নের উত্তর করতে পারবে। এরপরে তোমার কাজটা কি হবে দেখো, এরপরে তোমার কাজটা হবে এই যে টাইপ বেসিস ম্যাথ যখন করা শেষ হয়ে গেল, তখন এবার দেখবে আসলে তোমার কতটুকু পড়া হইলো, যে তুমি যতটুকু পড়লা এতটুকুর মতো কতটুকু তোমার মাথায় আছে। এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে বোর্ডে আসা এমসিকিউগুলো প্র্যাকটিস করা। এরপরে কাজ হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় 2015 থেকে শুরু করে যে এমসিকিউগুলো আসছে সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করে ফেলা। হ্যাঁ, এই এমসিকিউগুলো প্র্যাকটিস করার পরে তুমি যে কাজটা করবে, ঢাকা ইউনিভার্সিটি সহ দেখা গেছে যে হচ্ছে আগে কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বুয়েট ভর্তি পরীক্ষা, বুয়েট কুয়েট রুয়েট চুয়েটেও এখন রিটেন হয়, কিন্তু আগে কিন্তু এমসিকিউ আসতো। ঠিক আছে, এই জায়গায় ভার্সিটি ভর্তি পরীক্ষার এমসিকিউগুলা তুমি সলভ করে ফেলা, প্র্যাকটিস করে ফেলা। এখন এই যে ভার্সিটি ভর্তি পরীক্ষার এমসিকিউ প্র্যাকটিস করবা, আগের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা এমসিকিউগুলো প্র্যাকটিস করবা। তো এই প্র্যাকটিসের জন্য তুমি একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, একটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক নিতে পারো। তবে এমন একটা কোশ্চেন ব্যাংক নিতে হবে যেখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ দেয়া আছে, একবারে যেমন 2019-এর প্রশ্ন, 2018-এর প্রশ্ন, এভাবে পড়ে কিন্তু কোনো লাভ নেই, কারণ তোমাকে প্র্যাকটিস করতে হবে চ্যাপ্টার ওয়াইজ। আর এই জায়গায় তুমি একটা মজার ব্যাপারটা কি, এনার্জিতে একদিকে যেমন তোমার চ্যাপ্টার ওয়াইজ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে, অর্থাৎ বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের বিগত 15 বছরের প্রশ্ন আছে, আবার ভার্সিটি ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি, সাস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় 20 বছরের প্রশ্ন আছে। এটা করলে তুমি একটা হিউজ কোশ্চেন ব্যাংক তুমি পেয়ে যাবে এই জায়গায় ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য।
তাহলে এই ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ভর্তি পরীক্ষার এমসিকিউ পর্যাপ্ত প্র্যাকটিস যখন তোমার হয়ে গেল, এই জায়গায় তুমি দেখবা যে কিছু অঙ্ক তুমি দেখার সাথে সাথে পারতেছো। তো যেগুলা দেখার সাথে সাথে পারতেছে এটা তুমি সবসময় পারবা, কিন্তু যে অঙ্কগুলাতে আটকে যাবা সেই অঙ্কগুলাতে তুমি মার্ক দিয়ে রাখবা। যে অঙ্কগুলাতে তুমি আটকে যাচ্ছ সেগুলোতে মার্ক দিয়ে রাখবা, বা যেগুলো তোমার কাছে একটু ট্রিকি মনে হবে, একটু কনসেপচুয়াল মনে হবে, সেগুলো তুমি মার্ক দিয়ে রাখবা। তো পরবর্তী যখন রিভিশন করবা তখন শুধুমাত্র এই মার্ক দেওয়া অংশগুলো প্র্যাকটিস করবা, রিভিশনের সময় মার্ক দেওয়া অংশগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? এরপরে তোমার কাজটা কি? বোর্ডের সিকিউ প্র্যাকটিস করা। হ্যাঁ, বোর্ডের সিকিউ প্র্যাকটিস করা বা টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করা, কিন্তু এক্ষেত্রে তো অসংখ্য প্রশ্ন আসছে, এবং আরেকটা জিনিস খেয়াল করবে, একই প্রশ্ন হয়তো একাধিক বোর্ডে ঘুরে ঘুরে আসছে। তো এই জায়গায় তুমি বোর্ড সিকিউ প্র্যাকটিস করতে পারো। আর সকল ধরনের সিকিউ দেখা গেছে যে হচ্ছে একটা কনসেপ্ট থেকে কত ধরনের সিকিউ আসতে পারে এটা বোঝার জন্য তুমি যে কাজটা করতে পারো, এই এনার্জি সিকিউ সাপ্লিমেন্ট অ্যান্ড সাজেশন সিকিউ এর জন্য এই বইটা কালেক্ট করতে পারো। তাহলে দেখা গেছে যে হচ্ছে তুমি ডট গুণন ক্রস গুণন পড়তেছো, তাহলে ডট গুণন ক্রস গুণন থেকে কতভাবে সিকিউ আসতে পারে, অতীতে কতভাবে আসছে আর ভবিষ্যতে কিভাবে আসতে পারে, সবগুলা তোমার এক জায়গাতে দেয়া আছে। দেখা গেছে একটা চ্যাপ্টারের উপরে একটা 5টা মডেল সিকিউ দেয়া আছে, 5টা মডেল সিকিউতে গ ঘর যে 10টা প্রশ্ন এমন না, তাহলে এখানে হয়তো এই 5টা মডেল সিকিউতে গ ঘর উপর বেসিস করে 40টা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু ওই টপিকের উপর বেসিস করি। হ্যাঁ, তাহলে তোমার কি হবে, একটা প্রশ্ন পড়লে তোমার দেখা গেছে যে 10টা সিকিউ পড়া হয়ে যাবে। হ্যাঁ, মানে ওই টপিক থেকে যতভাবে প্রশ্ন আসতে পারে বা গত বছরগুলোতে যতভাবে প্রশ্ন আসছিল সব সাজেশন আকারে তোমার এখানে দেয়া আছে সলভ সহ এই বইটাতে। তাহলে এইটা পড়লে দেখা গেছে যে হচ্ছে সব টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করার প্যারা থেকে তুমি মুক্ত হয়ে যাবা, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলা পড়া থেকে মুক্ত হয়ে যাবা। হ্যাঁ, তো এই বইটা তোমরা নিতে পারো সিকিউ এর জন্য। আর অ্যাডমিশন টেস্ট এরপরে কাজটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংক সলভ। এটা কিসের? এটা হলো রিটেনের। আমরা তো এমসিকিউ আগেই পড়ছি, তাহলে এরপরে আমরা যে কাজটা করব রিটেন কোশ্চেন ব্যাংক সলভ করব। সহজ কথা এটাকে আমি আরো সুন্দর করে বলতে পারি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ। সাথে সাথে ঢাকা ভার্সিটি রিটেন প্রশ্নও কিন্তু তোমাকে সলভ করতে হবে। আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটার জন্য তুমি এনার্জির উপর ডিপেন্ড করতে পারো, কারণ এনার্জিতে বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের বিগত 15 বছরের কোশ্চেন একদম নির্ভুল ব্যাখ্যা সহ তোমার দেয়া আছে। তো এই বইটা তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভের জন্য ব্যাখ্যা করতে পারো। এবার মোটামুটি এই 6টা স্টেপ ফলো করলেই, 6টা স্টেপের মধ্যে তো আমরা 7টা স্টেপের মধ্যে এই 2টা তো আসলে পড়াশোনার স্টেপ না, পড়াশোনার স্টেপ আসলে এইটা 1 আর 3 এখান থেকে শুরু হয়েছে। তার মানে এই 6টা স্টেপ ফলো করলেই তোমার কিন্তু একাডেমিক প্লাস ইঞ্জিনিয়ারিং ভার্সিটি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আবার অনেকে মনে করতে পারো ভাই এত পড়বো কিসের জন্য? ভাই ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটির জন্য এক্সট্রা যেটা পড়তেছো এটাও তোমার একাডেমিকে হেল্প করবে। তাহলে এমনি তুমি একভাবে পড়াশোনা করলে শুধুমাত্র একটার প্রিপারেশন হবে, কিন্তু একটু টেকনিক্যালি পড়লে একাডেমিকের সাথে সাথে তোমার ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন হবে। তোমার যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের যে সম্ভাবনা এটা অনেক অনেক গুণে বেড়ে যাবে। তো আমরা একটু সিরিয়াস হই না, একটু কষ্ট করি না, একটু পরিশ্রমী হই না, অবশ্যই তুমি পারবে। আর তোমাকে পারতেই হবে, কারণ তোমাকে আল্লাহ জয় করার ক্ষমতা দিয়ে পাঠাইছেন, তুমি অবশ্যই জয়ী হবে ইনশাল্লাহ। এরপরে এভাবে তোমার এই 7টা স্টেপ কমপ্লিট করার পরে তোমার কাজ হবে এই পুরো ব্যাপারটা কুইক রিভিশন করা। তাহলে এই কুইক রিভিশন করার সময় তুমি দেখবে যে হচ্ছে এখানে বিভিন্ন বইয়ে কিছু অ্যাডভান্স টাইপের প্রবলেম থাকবে, একটু জটিল টাইপের প্রবলেমগুলো থাকবে। এই জটিল টাইপের প্রবলেমগুলো তোমরা রিভিশনের সময় কুইক রিভিশন দেবে, এবং তোমরা যখন রিভিশন দেবে তখন এই জিনিসগুলো তো করবেই। করার পরে এই যে যখন তুমি একটা কাজ করবে, এই যে মেন্টরের ক্লাসগুলো যখন তুমি করবে সাথে সাথে নোট করে নেবে, অনলাইন ক্লাস হলেও নোট করে নেবে, পরে আবার ভিডিও দেখবে এরকম না, নোট করবে সাথে সাথে। পরবর্তীতে রিভিশনের সময় তুমি শুধুমাত্র নোটগুলো দেখবে। আবার রিভিশনের সময় দেখা গেছে তুমি যদি এক্সট্রা কোনো ইনফরমেশন পাও সেটা তুমি পরবর্তীতে ওই নোটে অ্যাড করে নেবে, তাহলে তোমার একই জিনিস বারবার পড়তে হবে না, এবং পরবর্তীতে রিভিশন দিতে এটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। এবং এই নোট খাতাটা একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমাকে সাপোর্ট দেবে। তো সুতরাং ভয় কিসের? চিন্তা করার কোনো কারণ নাই। একই প্রস্তুতিতে একই সাথে একাডেমিক এবং ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি হবে, আর স্বপ্ন যুদ্ধে তুমি অবশ্যই জয়ী হবেই হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।